শ্রদ্ধেয় দাদা, তাকে আহ্বান জানাচ্ছি। দাদা, আপনি আধ ঘন্টা ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে ভূমিষ্ঠ সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই প্রণরাধ্যা জগৎজনী শ্রী বড়মাকে, প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী বর্দাকে, প্রণাম জানাই পূজ্যপাদ শ্রী আচার্যকে, ঠাকুর পরিবারের প্রতিপত্তিকে শ্রীচরণ সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। প্রতিপত্তিকে মঙ্গল কামনা করি পরম পিতার আকুল চরণে। উপস্থিত প্রতিপত্তিকে আমার আনন্দ জয়। আমার বোন শর্মিষ্ঠা সাহু এই সুযোগ করে দিয়েছে আপনাদের কাছে আসার। ভক্ত মানুষ আপনারা, তা আপনাদের সঙ্গ করলে অনেক আনন্দ পাই। আর তার মঙ্গল কামনা করি, ইষ্টময় জীবন এবং তার জীবনটা সুখময় হোক, এই পরম পিতার আতুল চরণে প্রার্থনা। এই নামদান করে আমাদের যে মস্তিষ্ক কোষ সেইগুলো সুন্দরভাবে জেগে ওঠে, আর আমাদের যে স্নায়ু বিধান আছে সেগুলো কিন্তু সেইভাবে তৈরি হয়ে ওঠে, কেন ওর উপর ডিপেন্ড করে সব। তা আমাদের ঠাকুর বলছেন এই যে নামধান হলো, নাম করা লাগে সর্বদা, কনস্ট্যান্টলি, উইদাউট ব্রেক, নিরবিচ্ছিন্ন ভাবে। আর যা কয়ে দিচ্ছি তার চরিত্রে আঁকা লাগে। কয়ে দিচ্ছি মানে এই যে 24,000 বাণী, 8 থেকে 9,000 ছড়া, আলোচনার মাধ্যমে কত কি বলা, এইগুলো চরিত্রে আঁকা লাগে। তার মানেটাও বলে দিচ্ছেন নিখুঁত ভাবে। শুধু আঁকা নয়, এমন ভাবে অভ্যস্ত হতে হবে যাতে অজ্ঞাতসারেও চলি, ওইভাবে ইষ্টানুগ চলন যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়ে ওঠে। আর এইভাবে আমরা নিজেদেরকে চেতনা স্তরে নিয়ে এসে অ্যাক্টিভলি অ্যাডজাস্ট করতে পারি। আর অচেতন বা পূর্বজন্মের যে ভূমিতে যা আছে সেগুলোকেও চেতন ভূমিতে নিয়ে এসে নিয়ন্ত্রণ করতে হয়। এতখানি না করলে অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় না। ঠাকুর বলছেন এইভাবে সাধনা করতে পারলে জাতিস্বরতার জাগরণ হয়। তার মানে এইভাবে করলে আমরা জাতিস্বর হয়ে উঠতে পারি, পূর্বজন্মে কি হয়েছে সেটাও জানতে পারি, ভবিষ্যৎ দ্রষ্টা পর্যন্ত হয়ে উঠতে পারি। এতখানি ঠাকুর আমাদের বলে দিলেন। এইগুলো বলছেন পাবো কোথায়? আলোচনা প্রসঙ্গ 16 ভলিউমে, পৃষ্ঠা সংখ্যা 24। ঠাকুর বলছেন ইষ্ট নেশায় মাতাল হয়ে থাকবেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা, ঘর সংসার সবটার সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করা যাবে। এই যে এইভাবে ইষ্ট কেন্দ্রিক যদি চলতে পারি, ঘর সংসার, টাকা পয়সা, সব মেম্বার বাড়ি সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট আমি করে নিতে পারবো এই ঠাকুরকে নিয়ে চললে। এতখানি আমাদের বুদ্ধি, বিবেক, বিবেচনা চলে আসে। মা বাবার প্রতি বিশেষ দায়িত্ব আছে, তাদের দেওয়া শরীর নিয়ে চলছি, তবু কনসাসলি চলা লাগে। আপনাদের কাছে ঠাকুর বলছেন আমি হলাম সবার আগে, তারপর সংসার ও অন্য যা কিছু। মানে আমার সংসারটা পরে, আগে ঠাকুর। দেখবেন সংসার যেন কখনো আমার থেকে বড় হয়ে না দাঁড়ায় আপনাদের কাছে। এইটাই ঠাকুরের ইচ্ছা। এই যে নামধান করি না, অনেক সময় একজন প্রশ্ন করলেন, ঠাকুর যখন ধ্যান করি, এই যে আমাদের চক্রধান দেওয়া আছে, সেই চক্রধানটা পিসি সরকার যে ম্যাজিশিয়ান, কিভাবে হিপনোটাইজ করা যায় মানুষকে, কিভাবে কনসেন্ট্রেট করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তার সঙ্গে আলোচনা করে ঠাকুর এটা সরস্বতীর কিছু একটা ছিল সেই থেকে উঠিয়ে এই চক্রধান করেন, তাতে আমাদের কি হয়, মনোনিবেশটা হয়। আর একজন বলল ঠাকুরকে, ঠাকুর চক্র তো আসছে না, এইখানে আজ্ঞা চক্রে এই ধ্যানটা করা। আজ্ঞা চক্রে কেন করতে হয়? সেখানে জ্ঞান হয় ঠাকুর বলছে, আর মানুষ অনেক দীর্ঘজীবী হয়ে ওঠে। তো সেই জন্য চক্রধান এই আজ্ঞা চক্রে আমরা করি। তো চক্র তো এই আজ্ঞা চক্রে আসছে না, ঠাকুর বললেন আসুক না আসুক আমি করে যাব। তিনি বলেছেন, ঠাকুর বলেছেন আমি করে যাব, ঠিক আছে। আর ওটা নিয়ে জবরদস্তি করতে নেই।
ওটা জবরদস্তি করে এখানে ফিক্স করাটা হলো ফিক্সেশন, ওতে মানুষ মূল্য হয়, পাগল হয়ে যায়। আর ঠাকুর বলছেন যে ওটা ত্রাটক, ফিক্সেশন মানে ত্রাটক, ওটা করতে নেই। তো তাহলে আমি কি করবো? এই একজন বললো, ঠাকুর ধ্যানের সময় তো সংসারে সবকিছু চলে আসে, যা যা করেছি এই ওই সেই নানান রকম সবকিছু বৃত্তি প্রবৃত্তি। ঠাকুর বললেন, ওটাই তো স্বাভাবিক, আমরা সারাদিন যা করেছি সেটাই তো আসবে, এতে ঘাবড়াবার কি আছে? তা আমরা অনেকে ঘাবড়ে যাই, যে ডিপি ওয়ার্ক করতে যাই না, এসব সব শুনি, অনেকে বলতে চাই না, কিন্তু ঠাড়ে ঠোড়ে বুঝে নিতে হয় মানুষ এই ব্যাপারটা কেন সে করছে না। এটাই কারণ, যে সে মনে হয় ধুর আমার দ্বারা হবে না, এগুলো অনেক কঠিন ব্যাপার। কিন্তু ওটাই স্বাভাবিক, ঠাকুর বলছেন এইভাবে মানুষকে বোঝাতে হয় ডিপি ওয়ার্ককে, যে ঠাকুর বলছেন জিজ্ঞেস করতে নেই, এই কথাটা বলে গেলেই সে ধরে নেবে, বুদ্ধিমানকে নিয়ে ইশারা হি কাফি হে। তো কি বলবো? আমি বলবো যে ধ্যানের সময় যেইগুলো আসে সাংসারিক চিন্তা, ঠাকুর বলছেন ওটাই স্বাভাবিক, ওটা তো আসবে, আমরা সারাদিন যা করেছি সেই আসবে, এতে ঘাবড়াবার কি জিনিস, সব ইষ্টমুখী করে দিতে হবে। ভিত্তি প্রবৃত্তি সব ইষ্টমুখী। আর আত্মনিয়ন্ত্রণের কথা বলছেন, যেমনি আমি খুব রাগী, আছে কার মনে দুঃখ দিয়ে কথা বলেছি, তা আমি ঠিক করলাম আমার ধ্যানের সময় আমাকে পীড়া দিচ্ছে সেটা, আমি ঠিক করলাম বাড়ির লাউটা আর নিয়ে যাব, আর বাড়ির বাচ্চাদের জন্য চিনি বানাবো, গিয়ে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে এলাম। তো সৎসঙ্গ একটা অনুশীলনের জায়গা, রোজ কিছু না কিছু আমরা শিখতে থাকি। আর এইভাবে শিখতে 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 আমি রাগী মানুষ থেকে মিষ্টি মানুষে পরিণত হলাম, শুধু কথায় নয়, কাজে কর্মে, বাক্যে ব্যবহারে, চলন চরিত্রে। লোকে বলবে যে এই মানুষটা তো খুব ভালো, যেখানে ডিবি ওয়ার্ক করতে গেছি, এমন মানুষ তো দেখিনি, এ আমার ভালোই চায়। আর এটা মিষ্টি মানুষ, সুইট ম্যান, ম্যান অফ ব্লিস, স্বর্গীয় মানুষ। ঠাকুর বললেন অ্যাঞ্জেল লাইক হয়ে যেতে হয়, দেবতার মতন। বলছেন টিকটিকিটা দেখে পর্যন্ত তোমাকে যেন শ্রদ্ধা করে, এই মতো হয়ে। এবার ধ্যান যে করছি, ঠাকুর বলছেন সবচেয়ে ভালো, সবচেয়ে ইজি এই প্রসেসটা আমরা জেনে নিয়েছি, ঠিক আছে? এটা আলোচনা প্রসঙ্গ 20th ভলিউমে, পৃষ্ঠা সংখ্যা 100-তে। আমরা যে ধ্যান করি তাতে এইভাবে যদি চিন্তা করি, কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলো যদি অ্যাডজাস্ট করে কনসেন্ট্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জব্বর জিনিস হয়, এটাই ধ্যান। ধ্যানের সময় এসব চিন্তা আমরা সবাই করব। এই যে আপনারা নাম ধ্যান করেন, এই আধ ঘন্টা বা ভোরবেলায় এইভাবেই চিন্তা করতে হবে, ঠিক আছে? ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ভাবনাই ধ্যান, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠামূলক যা কিছু সব ধ্যান। ধ্যানের মধ্যে আমরা কি করি? কনসেন্ট্রেট, আমাদের সেন্টারে ইষ্ট থাকে, যেমনি পৃথিবী ঘুরে পৃথিবীর সেন্টারে সূর্য থাকে, ঠিক আছে? আমাদেরও সেন্টারে, তাই আমরা কখনো ডিসব্যালেন্স হই না, আমরা কখনো পথভ্রষ্ট হই না, আমাদের এমটা ঠিক থাকে। তো যাই হোক, ঠাকুর বলছেন এর ভেতর দিয়ে ব্রেন সেন্সিটিভ হয়, অর্থাৎ সারা প্রবণ হয়। বলে না ব্যাটা নন সেন্স, তো সেইটা আর কেউ বলবে না, সেন্সটা বেড়ে যায়, রিসেপটিভ হয়, গ্রহণ ক্ষমতাটা বেড়ে যায়। ক্লাসে একবার লেকচার শুনে প্রফেসরের, বা একবার কিছু শুনে সারা জীবন মনে রাখবে, এই গ্রহণ ক্ষমতা বাচ্চাদের, স্টুডেন্টদের বেশি এগুলো করা উচিত। আর ব্রেনটা খুব তীক্ষ্ণ হয়, ধারালো হয়, ছুচালো হয়, আর শার্পনেস হয়, সেই জন্যে এইগুলো নাম ধ্যান খুব করা লাগে। তো ধ্যান মানে এই যে দুর্নিবার চিন্তা অনেকের এসে যায়, নানান রকম বিভৎস জিনিস আসে, কাম ভাব আসে, এইসব আছে নানান রকম। ঠাকুর বললেন তখন উঠে পড়ে অন্যভাবে ব্যাপৃত হওয়া লাগে। অনেক সময় বাদ দেওয়ার চেষ্টায় আরো ঠেচে ধরে, বাদ দিতে নেই এসব, অন্যভাবে ব্যাপৃত হয়ে যেতে হয়। এটা ভলিউম 16 আর পৃষ্ঠ সংখ্যা 13-33 পাওয়া যায়। আর অনুরাগ ধরে নামের কথা ঠাকুর বারবার বলেন, মনকে যদি জোর করে সংযত করতে চাও, সে আড়তেতে উঠবে, জোর করে সংযত করবো না। কি করবো তাহলে আমি? আমার মনে যাই এসব না কেন, তুমি
উতলা না হয়ে কাজ করে যাও। মন তো চঞ্চলই, ওর জন্য আবার ভাবনা এই যে নানান রকম আসছে এটা ওটা, মন চঞ্চল, এইভাবে আমাদের চিন্তা করো, ঘাবড়াতে নেই। মন চঞ্চল এইভাবে আসবে, কিন্তু ওই নাছোড়বান্দা হয়ে থাকতে হবে। ওইভাবে কি করব, কোথায় যাব, কিভাবে কালিষ্টবিধি করব, কিভাবে ডিপি ওয়ার্ক করতে যাব। আচার্যদেব বলছেন, ঠাকুর বলছেন আমাদের ফিশার অফ ম্যান হতে, কিভাবে সেটা হবে, মানুষ ধরার জেলে কিভাবে মানুষকে ধরবো, তাকে কিভাবে। ঠাকুর বললেন ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যাজনের প্রথম ও প্রধান উপাদান। তো তোমার আবির্ভাবই জানো, ঠাকুর বলছেন। তো সেই জন্যই এইভাবে আমাদের তৈরি হয়ে নিতে হবে। ঠাকুর বলছেন চরিত্রটা এমন করা চাই যে টিকটিকিটা পর্যন্ত শ্রদ্ধা করবে। তোমার আবির্ভাবই যেন যাজন হয়, তাতে যেন ধর্মমুগ্ধ হয়ে ওঠে মানুষ। এটা পাওয়া যাবে আলোচনা প্রসঙ্গ 20th ভলিউম, পৃষ্ঠা সংখ্যা 139। আর আলোচনা প্রসঙ্গ 20th যেটা আছে ভলিউম, তাতে আমরা পাচ্ছি ঠাকুর প্রসঙ্গত বলছেন আমরা যখন নাম করি, সাধনা করি, তখন বহু কিছু আমাদের কাছে ধরা পড়ে। আমাদের নার্ভের চাই সেন্সিটিভনেস, রিসেপ্টিবিলিটি, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটিও আছে। মানে সবকিছুর মধ্যে কেউ দাবালো আবার ঠিক নর্মাল জায়গায় ফেলে গেল। একটা রাবারকে দেখবেন দাবিয়ে দিলাম আবার ছেড়ে দিলাম তো নর্মাল হয়ে যায়। তার ইলাস্টিসিটিটা খুব সুন্দর। সবকিছু বোধ করা চাই, কিন্তু তাতে ডুবে গেলে চলবে না, তার ঊর্ধ্বে থাকা চাই। ঠাকুর সবকিছুতে বলেন যে কোনো কিছুর মধ্যে নিজেকে ফাঁসিয়ে দিতে নেই, সেতে তার থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হয়। একমাত্র ইষ্টের কাজেই আমি ডুব দেব, বাকিতে আমি ফেসে যাব না। যাজন ঠাই নিত্য করাচ্ছে, যাজনটা। আর এতে কি হয়, যাজন করলে কি হয়, যে ডিপি ওয়ার্ক, কি লাভ হবে এতে? আমরা এতে আমরা ব্রেনটা আমাদের খুব তীক্ষ্ণ হয়, যেমনি নাম ধ্যান করলেও হয়। আর ট্যাক্টফুল হয়ে ওঠে। এই যে অনেক দিন সংসার করার পর মায়েরা, যারা বাবা, খুব ট্যাক্টফুল হয়ে ওঠে, কৌশলী। আর কি হয়, সঙ্গতিশীল। এগুলো যাজন করলে এইভাবে আমরা তাড়াতাড়ি হয়ে উঠি। বলে মিটিং মেক্স এ রেডি ম্যান। আমরা যে অফিসে ছিলাম মিটিং করতাম, তারপরে কনফারেন্স করতাম, কনফারেন্স মেক্স এ পারফেক্ট ম্যান। সেই যাজনের মাধ্যমে আমরা সেই রেডি ম্যানও হয়ে যাই, পারফেক্ট ম্যানও হয়ে যাই। এই দুর্দান্ত জিনিস যাজন যে করেছে সেই জানে, যে করেনি সে বলবে কি যে বলে যাচ্ছেন দাদা। আর এই আচার্যদেব দয়া করে আমাদের সেই জায়গাটা করে দিলেন, যাতে আমরা যাজন করতে পারি। জানতি মত যাজন হেপি মা, গীতায় আছে, যে আমার যাজন করে সে আমাকে পায়। তো ঠাকুরকে যদি পেতে চাই, যাজন করতে হবে। তার কথা না বলে তো পারবো না। আমার ভেতরে ঠাকুর টকবক করে ফুটবে। ঠাকুর বলছে তোমার ভেতরে ঠাকুর টকবক করে ফুটবে, তো তার কথা না বলে পারবো না। একটা মেয়ে যখন প্রথম মা হয়, বাচ্চাটাকে খাওয়ায়, নাওয়ায়, ধোয়ায়, পোছায়, সবকিছু করে, তাই অত ভালোবাসা, তার প্রতি অশ্রদ্ধা আসে না। তাই ইষ্টের জন্য করতে হবে। এই তার কথা বলা, যেন মা আজকে এইভাবে পা নাড়ছিল, আজকে না এইভাবে হাত নাড়ছিল, এইভাবে হামাগুড়ি দিচ্ছে, তার কথা থেকে সারাদিন মজবুত। ওটাই হলো ভালোবাসা। সেই জন্য ইষ্টের জন্য করতে করতে তার বিষয় না বললে তো আমি পারবো না। একটা গ্লাসে আমি জল ঢালছি, গ্লাসটা খালি, ভরে গেল, এবার কি হবে, জলটা ছিটকে ছিটকে পড়বে। সেটাই হলো যাজন। আমি ইষ্টকে নিয়ে ভরপুর হয়ে থাকবো, না বলে তবে পারবো না, ছিটকে ছিটকে পড়বে আমার মুখ দিয়ে, চারিদিক দিয়ে ঠাকুরের কথা, ইষ্টের কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা। এটাই হলো যাজন। যাজন করা হয় না, যাজন হয়ে যায়। প্যার ক্যা নেই যাতা है, প্যার হয়ে যাতা है। ঠিক তেমনি। তাহলে আমাকে যাজনটা, আমার যজনটা ঠিক মতো থাকলে, তার প্রতি ভালোবাসা, নিষ্ঠা, তার প্রতি যদি অনুরাগ থাকে, অনুরাগ ভরে নাম করলে নামটা জীবন্ত হয়ে ওঠে। আর এই যে আমরা যাজন করছি, যাজনের সময় নাম ধ্যান শতই এসে পড়ে। ঠাকুর বলছেন যাজন করতে গেলে নাম ধ্যান ইত্যাদি শতই এসে পড়ে, আত্মসমীক্ষাও চলতে থাকে। তাহলে যাজন করতে গেলে, এই যে আমরা টিউশন করতাম,
স্কুলে কলেজে পড়তাম, ছোট ক্লাসের বাচ্চাদের টিউশন, ওতে আমাদের পারফেকশন চলে আসতো। এই যে ঠাকুর বলছেন যেগুলো ট্যাক্টফুল হওয়া যায় বা রিসেপ্টিবিলিটি হওয়া যায়, কিন হয় বুদ্ধি, কনসিস্টেন্ট, এই টিউশন টিউশন করে এগুলো আমাদের পারফেকশন চলে আসতো। সেই জন্য যাজন করলে সেটা সম্ভব হয়ে ওঠে। আর ঠাকুর বলছেন হিন্দুদের স্বাভাবিক জীবন চলনা হচ্ছে যজন 1, যাজন 2, অধ্যয়ন 3, অধ্যাপনা 4, দান 5, প্রতিগ্রহ 6, এই সৎ কর্ম। বিপ্ররা হলো শিক্ষক, তাই সৎ কর্মই তাদের জীবিকা। অন্যান্য বর্ণ ওই কর্মের উপর ভিত্তি করে স্ব বর্ণচিত কর্ম করবে। এই সৎ কর্ম করার কথা আমাদের ঠাকুর বেশ কয়েকবার বলেছেন। তাহলে যজন যাজন আমরা করছি। আর অধ্যয়ন অধ্যাপনা, অধ্যয়ন হলো পড়াশোনা করা, অধ্যাপনা মানে শিক্ষা দান করা। এই শর্ট কর্ম কিন্তু আমরা ডিপি ওয়ার্কের মাধ্যমে কমপ্লিট করে নিই। যজন তো করতেই হয়, যাজন করতে গেলে বুঝি যজন করিনি, যজনটা করা শুরু হয়ে যায়। তারপরে তার জন্য পড়াশোনা করতে হয়, লোককে শেখাবো কি আমি নিজেই জানি না, আমি তো মিসগাইড করে দেবো মানুষকে যদি না জানি, তো জেনেই আমাকে যেতে হবে। তাহলে আগে জানতে হয়, যে জানে তাকে এগিয়ে দিতে হয়, সেই বলবে, আমি শুনবো শিখবো, তারপরে এক্সপিরিয়েন্স হয়ে গেলে বলবো। তো আমার অধ্যয়ন হলো, অধ্যাপনা হলো। অধ্যয়ন মানে আমি বাচ্চাদের জন্য টফি নিয়ে যাই, বাচ্চাদের টফি দিই, দান হয়ে গেল। এবার ওই সত্যানুসরণ আর উপাসনা, এইটার টাকা নিই না, ওটা দিয়ে দিই, ওটা একটা দান হয়ে গেল। তাহলে দান হয়ে যাচ্ছে আমার। অনেক গরিব বাড়ি থাকে, সেখানে চক্রফটো নেই দিলাম, আচার্যদেব বর্তমান আচার্যদেবের নেই দিলাম, সাদা কাপড় কাগজ পিছিয়ে দিলাম, সেই আমার এই বড় ব্যাগ থাকে, সেই ব্যাগ নিয়ে যাই। তো এইভাবে আমার দান হয়ে গেল। আর প্রতিগ্রহ, সে বললো চা খান এই খান, সব জায়গাতে সবকিছু খাওয়া যায় না, এটা সদাচারের ব্যাপার। তো এইগুলো বোঝাতে গেলে তার আমার হাতে খাবেন না, সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টাল, সেই জন্য সেই তখনই বলতে হয় ডাক্তারের মানা আছে টাইমলি খাওয়া, একটা ছোট্ট বিস্কুট নিয়ে গেল, প্রতিগ্রহ। এই হলো না। আর অনেক সময়, এটা খুব কম হয়, জোর করে আপনাকে কিছু দেবে, হয় 50 টাকা না 10 টাকা, সেটা এই যে আমরা আহ, আহ, ইয়েগুলো দেই, শত অনুজ্ঞা, ওইগুলো জেরক্স করে একটা খরচা আছে, কাউকে দিয়ে দিলাম, দায়িত্ব দিলাম যে এই 10 টাকা নাও বা 50 টাকা নাও, তুমি এই মা দিয়েছে এই দাদা দিয়েছে, জেরক্স করে তুমি রেখো, সবাইকে একটা করে দিতে হয়। তো যাই হোক, এইভাবে আমরা প্রতিগ্রহটা করি। কেউ কিছু দিতে চায়, এটা নেওয়া লাগে। আমি আগে জানতাম না এটা, আমি বলতাম ঠাকুরকে দিয়ে দিন, ঠাকুরকে দেবেন, উৎসবে যাবেন, দেওঘরে যাবেন, তখন দেবেন ঠাকুরকে, এইভাবে বলে দিতাম। কিন্তু এখন ঠাকুর বলছেন 7 পুরুষ অব্দি আমার পূর্বপুরুষরা আমার দেওয়া কোনো কিছু গ্রহণ করবে না, এতখানি তারা দুঃখিত হয়, এবং যেই মানুষটা নিলাম না সে মনে খুব দুঃখ পেল। এইটা যেন না হয়, এটা ঠাকুর চাইছেন, যাতে কারো মনে আমি দুঃখ না দেই। এটা হলো ব্যাপার। সেটাকে ইষ্ট কাজে লাগিয়ে দেবো, এই তো হলো। ডিপি ওয়ার্কে অনেক খরচা আছে, সেই জন্য ইষ্ট কাজে লাগিয়ে দেওয়া যায়। তাহলে ডিপি ওয়ার্ক করলে আমার শর্ট কর্মও হয়ে গেল, দুর্দান্ত জিনিস। এটা পাবো কোথায়? আলোচনা প্রসঙ্গ 22তম খণ্ড, পৃষ্ঠ তোমার 47। যাই হোক, এইভাবে আমরা করতে করতে, নেতিবাচক কথা কখনো বলতে নেই। আর ঠাকুর বলছেন এই যে আমরা যাজন করি, যাজনে নিজেকে সন্দীপ্ত রাখার জন্যই যাজন প্রয়োজন, অ্যাক্টিভ আর্জ। এই হলো আনন্দ উপভোগের প্রাণ। আমরা যে আনন্দ নানান ভাবে করি, এইটা হলো দুর্দান্ত আনন্দের জায়গা। ইষ্টকে ভালোবাসলে সব ব্যাপারেই সহজভাবে ইষ্টের কথা এসে পড়ে। ইষ্ট প্রসঙ্গটাই হলো যাজন। যাজনটা কি? ইষ্ট প্রসঙ্গ আমি করব, মানে ঠাকুরকে নিয়ে কিছু বলা। ঠাকুর বলছেন প্রথমেই ঠাকুরের কথা বলতে নেই, প্রথমেই নানান কথা বলে তার সুবিধা অসুবিধা এইগুলো নানান জিনিস নিয়ে এগোতে হয়। প্রত্যেকের একটা আলাদা আলাদা সমস্যা আছে, ছেলের সমস্যা, স্বামীর সমস্যা, স্ত্রীর সমস্যা, চাকরির সমস্যা, খাওয়ার সমস্যা, বাড়ির সমস্যা, সেই থেকে এগোতে হয়। তারপরে ধীরে ধীরে সুযোগ বুঝে ঠাকুরকে ঢুকিয়ে দিতে হয়। এই হলো যাজনের ব্যাপার। ডিপি ওয়ার্কে সেটা করা লাগে। আর যাজনের মতো টনিক আর কিছু নেই, এটা একেবারে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। খুব শীর্ণ মানুষও যে তার ওই নেশা ধরে,
এমন একটা ভাইটাল ইলেশন, প্রাণোদ উল্লাস হয় যে শরীর আপনা আপনি সেরে ওঠে। তাহলে ছিন্ন ব্যক্তিও সেরে উঠবে। আলোচনা প্রসঙ্গ ভলিউম 19 পাবো। আর এটা নিজেকে সন্দিগ্ধ রাখার জন্য করা প্রয়োজন, নিজে থেকে আগ্রহ সহকারে মানুষের কাছে এগিয়ে যেতে হয়। এটাকে বলে এই আই, মানে এই ওই আমরা যখন অফিসার লাইক কোয়ালিটি, যখন আমরা পড়াশোনা করতাম, ইন্টারভিউ জন্য কোচিং করতাম, ওইকিউ, তো এটা কি জিনিস? প্রথম থেকে ইনিশিয়েটিভনেস। অফিসার যারা হবে না, ক্লার্ক বা যা চুপচাপ থাকবে, যে আমাকে করতে হবে, লুকিয়ে থাকবে। কিন্তু যারা অফিসার লাইক কোয়ালিটি, সে নিজে থেকে এগিয়ে যাবে। তাই ঠাকুর, আমরা এই অফিসার লাইক কোয়ালিটিটা আমাদের মধ্যে এই ঠাকুরকে নিয়ে চললে চলে আসে। যাজন করবো, ঠাকুর বলছে নিজে থেকে আগ্রহ সহকারে মানুষের কাছে এগিয়ে যেতে হয়, খোঁজ খবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়। এই অভ্যাস তোমাদের খুব কম, এতে তোমরাও বঞ্চিত হও, অন্যও বঞ্চিত হয়। ফলো কথা, মানুষকে আপন করে নেবার সুযোগ কখনো হারাতে নেই। এটা আলোচনা প্রসঙ্গ ভালো। যাই হোক, সবকিছুর মধ্যে তাকে নিয়ে যদি ব্যাপৃত না থাকি, তবে জীবনটা কাটাবো কি নিয়ে? তার থেকে বিচ্ছিন্ন হলেই অশান্তি, জ্বালা, যন্ত্রণা। তাই ঠাকুর বলছেন তোমরা ঘর সংসার যাই করো, কিন্তু তাকে নিয়ে, তার জন্য। এই যে 24 হয়ে গেছে, যাই হোক, এইভাবে ইষ্টভীতির কথাও ঠাকুর বললেন। এই যে আমরা যাজন ডিপি ওয়ার্কে যাই, ইষ্টভীতি হলো গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন। এটা প্রথাটা খুব ভালো, আগে প্রথা ছিল এই ধরনের। ইষ্টভীতি হলো ইষ্ট ভরণ। ঠাকুর বলছেন ইষ্টভীতির মতো মালি নেই। তাই ইষ্টভীতি জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। ইষ্টভীতিটা কি? জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। ডিপিআরকে গিয়ে এইভাবে যদি বলতে পারি, আর আমার অন্তরের যে আবেগ, তার উচ্চারণার সহিত সক্রিয় তৎপরতা, তার ভরণ পোষণে, অনুধ্যায়িতায়, আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে, শত প্রবৃত্তি নিয়োজনায়, প্রত্যুষে, আন্নিকৃত্য সমাপনান্তে, নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব ত্রিপুরা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা যায়, তাই ইষ্টভীতি। ধীতে বেদনায় 2 পড়ে শোনালাম আপনাদের। ঠাকুর বলছেন দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন। ওই 1 টাকা করেই আমরা রেখে দিই, কিন্তু খাই আমরা হয়তো 10 টাকা, 100 টাকা, 150 টাকা। তাহলে তো আমাদের 100 থেকে 150 টাকার ইষ্টভীতি করা উচিত, তাই তো? যাই হোক, চিন্তা ভাবনা করবো আমরা এটা নিয়ে। তো ঠাকুর বলছেন দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতি রাখিস তেমন। এইটি জানিস নেহাত কম, এরকমে কি নয় বিষম? পারলে কমে যাসি না, কপট ব্রতী হসি না। তাহলে গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন আমি করবই। ইষ্টিতে হলো সামর্থ্য যোগ। ইষ্টর ভীতির ভেতর দিয়েই দীক্ষাটা চেতন থাকে। এইগুলো সব কাজে লাগে। ঠাকুর এইভাবে বলেছেন, দীক্ষাটাই তো শেষ হয়ে গেল, মরা গেল ইষ্টবিধি না করলে। এইভাবে ব্যাখ্যা করতে হয়। ঠাকুর বললেন আর্গুমেন্টেটিভ হতে নেই, কখনো তর্কপ্রবণ হতে নেই, রেশনাল হতে হয়, তাকে কারণটা বলে দিতে হয়। ইষ্টবিধি হলো সামর্থ্য যোগ, এতে মানুষ যোগ্য হয়ে ওঠে। আর ইষ্টবিধি কিভাবে করা উচিত, কখন পাঠালাম, এই নিয়ে ঝগড়া ঝামেলা আমাদের মধ্যে চলে। আমরা আসল জিনিসের দিকে যাই না। আসল জিনিস হলো ইষ্টবিধিটা করবো কি করে। আমি কি দিলেই নেবে ঠাকুর? মোটেই না। আমি ইষ্টবিধি করে দিলাম, এই ইষ্টবিধি ছেড়ে গেছে, ডিবেটা দাও তো তাড়াতাড়ি করে নি, এইভাবে করা যাবে না। ইষ্টবিধি হলো সামর্থ্য যোগ, এটা অ্যাসেটিক ওয়েতে করার কথা ঠাকুর বলছেন। অ্যাসেটিক ওয়েটা আবার কি? তাপস ভাবে। তাপস ভাবে মানে তপস্বীর মতো, তবেই কিন্তু ইষ্টবিধি করলে ঠাকুর বলছেন বোধ করতে পারবো আমরা যে কেমনি ভাবে আমরা আপদ বিপদ কাটাবার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই ঠাকুর বাঁচায়, ঠাকুর বাঁচায় কেন বলবো বোকার মতো? আরে ঠাকুর তো বাঁচার রাস্তা বলে দিল, তিনি অবতার। অবতার মানেটা কি? অবতার মানে জীব বাঁচাবার কথা বলে। তিনি তো বলেই দিচ্ছে না সিটিক ওয়েতে ইষ্টবিধি করো, করলে বিপদ আপদ কাটাবার ক্ষমতা বেড়ে যাবে।
তুমি তোমার বিপদ কাটাতে পারো। এই যে আমরা যজন যাজন ইষ্টভীতি করি, ঠাকুর বলছে নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করলে মস্তিষ্ক কোষ আর স্নায়ু বিধানের মধ্যে সত্তা পোষণী, সত্তা রক্ষণ করার জন্য একটা লাউজিমা সঞ্চিত হয়। লাউজিমা মানে উপাদান, মানে যেমনি আমরা প্রত্যেক মাসে মাইনে পাই বা ব্যবসা করি, কিছু না কিছু ব্যাংকে জমা করে দিই, ওই জমা হচ্ছে তো, সেমনি নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করলে ওই স্নায়ুবিধান আর মস্তিষ্ক কোষের মধ্যে সত্তা পোষণে লাউজিমা সঞ্চিত হচ্ছে, আর বিপদ আপদে সেই সঞ্চিত সম্পদ রক্ষা করে, এটা ঠাকুর বলছেন। তাহলে আমার জন্য একটু ঠাকুরকে বলে দিন, আমি এটা যেন হয়ে যায়, বাবা ঠিক হয়ে যায়, ছেলে ঠিক হয়ে যায়, বিয়ে হয়ে যায়, ওই হয়ে যায়, সেই হয়ে যায়, এই বিপদ এসে গেছে। ঠাকুর তো বলছেন নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করো। তাহলে আমাদের কি করতে হবে? তাকে ভালোবাসতে হবে। আর যজন যাজন ইষ্টভীতি করে গেলেই সব কেল্লা ফতে, যা চাইবো তাই হবে। আর আমরা যদি উন্নতি করতে চাই, আমরা যজন যাজন ইষ্টভীতি করে কি করি? করে আমরা উন্নতির পথে এগোতে থাকি। সেইভাবে এগোতে এগোতে কি হয়? অনেক বাধা আছে, নানান বাধা আমাদের এগোতে দেয় না। সেই জন্যে আমরা সেই বাধাগুলো কাটাবার জন্য আমাদের এই সস্ত্রয়নী গ্রহণ করা যায়। সস্ত্রয়নী এটা হচ্ছে রক্ষা কবচ হিসেবে ঠাকুর আমাদের দিয়েছেন। ঠাকুর বলছেন এটা অনেকে ঠিক মতো করে না, তার এই মহিমাও জানে না, সস্ত্রয়নীর কি মহিমা। কারণ পঞ্চনীতি পালন করতে হবে, যে পঞ্চনীতি পালন না করলে সস্ত্রয়নী কিভাবে আমি বুঝবো তার কি গুণ না গুণ। ঠাকুর বলছেন সস্ত্রয়নী একটা ব্রত বিশেষ, 5টা নীতি নিয়ে সস্ত্রয়নী। এতে ক্রমোন্নতির অন্তরায় গুলো যেমন বিরুদ্ধ হয়। তাহলে আমি যে ক্রমে ক্রমে উন্নতি করছি, তাতে কিন্তু অনেক অন্তরায় রয়েছে, মানে বাধা আছে। তো সোজা না জিনিসটা। এই যজন যাজন ইষ্টভীতি করে আমি অনেক এগিয়ে এলাম, কিন্তু আমাকে অনেক বাধা, সেটা আমাকে এগোতে দিচ্ছে না, তাই তো? অনেকের দেখবেন এটা। সেই সময় আমরা এই যজন যজনটা আমরা করি অস্তিত্বকে ধরে রাখার জন্য। আমরা যজন ইষ্টভীতি করি দীক্ষাকে চেতন রাখার জন্য ইষ্টভীতি, আর লিভিং অর্থাৎ জীবন্ত রাখা। আর এবার সবাই কিন্তু উন্নতি করতে চায়, চাই যে আমি ক্লার্ক আছি, অফিসার অফিসার আছি, বড় অফিসার সিনিয়র এই হয়ে যাব। সবাই চায় ব্যবসাটা ছোট্ট দোকান, বিরাট একটা দোকান করবো। কেউ বলে আমি ম্যাট্রিক পাস করেছি, আমি যেন MA MSc করে নিতে পারি। এইভাবে সবাই চায় আমি খুব বড়, মায়েরা ভাবে আমি ভালো গৃহিণী হয়ে উঠবো, সমাজে সবার সামনে সম্মানীয় ব্যক্তি হব। সেই জন্যে ঠাকুর বলছেন আরোতর বর্ধনার জন্য সস্ত্রয়নী ব্রত গ্রহণ ও পালন করে চলতে হয়। আরোতর বর্ধন, আরো বৃদ্ধি, এই সস্ত্রয়নী সেটা করে। আর ঠাকুর আরো বলছেন যে আমরা যে বাধাগুলো পাই, সেই বাধাগুলো কিন্তু এই সস্ত্রয়নী কেটে দেয়। আমাদের যে চলনার পথে গ্রহ বাধা দেয়, গ্রহটা আবার কি জিনিস ঠাকুর সেটাও বললেন। দ্যাট হুইচ মেক্স ইন্টেলেক্ট অবসেসড, যেটা বুদ্ধিকে ভ্রামিত করে, সেটাই হলো আমাদের গ্রহ। যেমনি শনি গ্রহ, রাহু গ্রহ, এইগুলো আমাদের এগুতে দেয় না। তো সস্ত্রয়নী সেই বাধাটাকে কেটে দেয়, গ্রহদোষকে কেটে দেয়। তাহলে সস্ত্রয়নী একটা দুর্দান্ত জিনিস। এর যে পঞ্চনীতি, এই পঞ্চনীতিটা পালন করলে আমরা বুঝতে পারি সস্ত্রয়নীটা কি জিনিস। তো যাই হোক, এইভাবে আমরা এই মাতৃ সম্মেলন আসছেন, তো কিভাবে ঠাকুর এই যে বইগুলো এক এক করে দিয়ে গেলেন। হ্যাঁ, 2 মিনিট আছে তো। তো এই বইগুলো আমরা পেলাম। আহ, আমরা সাধারণত মায়েদের নানান রকম নিয়ম কানুন ঠাকুর দিয়ে গেছেন, নারীর পথে নারীর নীতি। তো আমরা পঞ্চানন সরকারের নাম শুনেছি, এটা 1935 সালের কথা। মহারাজ অনন্তনাথ তখন মারা গেলেন, আর ঋত্বিক আন্দোলনের সূত্রপাত হলো সেই বছর।
এবার ঠাকুর ঠিক করলেন নানাবিধ গ্রন্থ রচনায় মন দিলেন। একদিন পঞ্চানন সরকার মহোদয় কতগুলো পারিবারিক সমস্যার সম্মুখীন হন। পরিবারে নানান সমস্যা, বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তো রমণীর কিভাবে গুণটা আসবে, রমণীর কি করা উচিত, রমণীর কিভাবে থাকতে হবে, সেইগুলো সমাধান করতে না পেরে ঠাকুরের সমীপে এসে সেই সব প্রশ্ন উত্থাপন করে এবং ঠাকুর এক এককে সেই প্রশ্নগুলোর উত্তর দেন। পরে এই প্রশ্নোত্তর মালা নারীর পথে গ্রন্থরূপে প্রকাশিত হয়। সঙ্গে সঙ্গে মেয়েদের চালচলন, আচার ব্যবহার কিরকম হওয়া উচিত এই বিষয়ে সাধারণভাবে শ্রী ঠাকুর কতকগুলো বাণী দেন, তাই পরে নারী নীতি গ্রন্থরূপে ছাড়া হয়। এই কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের শ্রাবণ মাস। সবাই চেষ্টা করবেন অন্তত যেন রোজ 5টা বা 10টা মেয়েকে ঠিক ইষ্টের পথে আনতে পারি। এই যে ধ্বংসের পথে চলেছে পৃথিবীটা, এখন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, সিনেমা, এইসব ধ্বংস একটা রাস্তা, তাদের দিনটা নষ্ট করে কিভাবে নষ্ট করে দিচ্ছে, সেইটাকে বাঁচাতে হবে। এই মাতৃ সম্মেলন গুলো সেই আগে ছিল না, ছোটবেলায় আমরা দেখিনি কোনোদিন মাতৃ সম্মেলন। এটা এই জন্যই শুরু করা হলো যাতে মায়েরা সেই মেয়েদের ঠিক পথে আনতে পারে। সেটাই আমাদের টার্গেট থাকবে, সেটাই যেন আমরা করতে পারি এই ডিপি ওয়ার্কের মাধ্যমে, এবং ডিপি ওয়ার্কটা সঙ্গে সঙ্গে চালিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে নাম ধ্যান করলে জাতিস্বর এবং ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে ওঠা যায়। সংসারের আগে ঠাকুরকে প্রাধান্য দিতে হবে, আজ্ঞা চক্রের নাম ধ্যান করতে হবে, বৃত্তি প্রবৃত্তিগুলোকে ইষ্টমিতি করতে হবে। ইষ্ট প্রতিষ্ঠামূলক চিন্তাই হচ্ছে ধ্যান। অনুরাগের সহিত নাম করতে হবে, ছোট কর্ম করতে হবে, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান ও প্রতিগ্রহ করতে হয়। কি করে ডিপিওয়ারকে যাজন করব সে সম্বন্ধেও সুন্দরভাবে দাদা আলোচনা করলেন। জীবন যজ্ঞের প্রথম প্রাণস্পর্শী আহ্বান হচ্ছে ইষ্টভীতি, আর দৈনন্দিন আহার অনুপাতে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি হচ্ছে সামর্থ্য যজ্ঞ, এতে মানুষ যোগ্য হয়ে ওঠে। নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করতে হয় এবং আরোতর বর্ধনার জন্য আমাদের ষষ্ঠী ব্রত গ্রহণ করতে করার কথাও ঠাকুর আলোচনা করেছেন, তার সম্বন্ধেও বললেন। আর আমরা মাতৃ সম্মেলন কেমন করে করব তার সম্বন্ধেও আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককেই সমৃদ্ধি বর্ধনা পথে এগিয়ে দিন। জয় গুরু, প্রেরণা দিন। জয় গুরু দাদা, ভালো